আপনি দেখবেন বেশিরভাগ এই বিয়ে ভাঙার পিছনে ফ্যামিলি মেম্বাররা ভিকটিম হয়ে যায়। কারণ আপনি বুঝে না বুঝে ফ্যামিলি মেম্বারের সাথে আলোচনা করছেন, ফ্যামিলি মেম্বারও বুঝে না বুঝে আপনার অ্যাডভাইস দিয়ে ফেলছে। বায়াস ছিল তো, হ্যাঁ হয়তো তখন দেখা যায় যে ওনারা বায়াস ছিল। অবভিয়াসলি আমি যদি আমার কোনো প্রবলেমে আমার ফ্যামিলির মানুষকে বলি, সে তো মানে ডে ওয়ান থেকে আমার ব্যাপারে বায়াস, কারণ আমি তাদের ফ্যামিলির মানুষ। সো সে তো আমার জায়গা থেকে আমাকে বুদ্ধি দিবে। আবার আমার হাজব্যান্ড যে যদি তার বোনদের সাথে তার ভাইদের সাথে বুদ্ধি করে, তাহলে তারা তো বলবে যে আমার ভাই অলওয়েজ রাইট, তার মানে আমার ভাইয়ের বউ ঠিক নাই। সো এই যে শুরু থেকে একটা জাজমেন্টাল জায়গায় চলে যাওয়া, তারপরে একটা বুদ্ধি দেওয়া, তার মানে তো ভুল। যদি তারা দুজন মিলে একটা নিউট্রাল মানুষের কাছে আছে যে এই জিনিসটা নিয়ে কাজ করে সবসময়, সো সে তো আর কারো ফ্যামিলি মেম্বার না। সো সে তো অবভিয়াসলি নিউট্রাল একটা ডিসিশন সে দিবে। আর এখানে আমার যেটা মনে হয়েছে যে ডিভোর্সের ব্যাপারে আমি যেটা ফিল করি যে ডিভোর্স দেওয়ার আগে কথা বলাটা খুব জরুরি। ভয়েস উইথ হুরারার আজকের এপিসোডে আজকে আমাদের অতিথি থাকছেন ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমাপো। উনি এবং আমি দুজনই কাজ করছি কাপলস ইস্যুস নিয়ে। ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমাপা উনি কাজ করছেন কাপলসদের বিভিন্ন ইস্যুস নিয়ে, এবং যত রকমের লিগ্যাল ইস্যুস আছে সবগুলো ইস্যুসে উনি সলিউশন দিচ্ছেন ক্লায়েন্টদেরকে। আমাদের দেশে অনেক রকমের মিথ আছে, অনেক রকমের ইস্যুস আছে যে ইস্যুসগুলো হয়তো বা মেয়েরা পিছিয়ে থাকে। সেই জায়গাটাতে আপু অনেক সাহসী পদক্ষেপ নিয়ে একটা ক্যারিয়ার চুজ করেছে, যেটা হচ্ছে উনি অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন বাংলাদেশের মতো একটা কমপ্লিকেটেড এনভায়রনমেন্টে, যেখানে একজন সাহসী নারী। আপা আপনার এই কাজটা দেখি আর আমি সবসময় ভাবি যে আপনি কিভাবে এই জায়গাটাতে চুজ করলেন, যে আপনার ইন্টারেস্টটা কিভাবে হলো যে এই কাজটা আচ্ছা, এই বিষয়টাতে আসলে থ্যাংক ইউ হুরার আপু আপনাকে। আসলে আমি নিজেও খুবই আজকে ইন্টারেস্টেড এটা বলার জন্য, কারণ আমার মনে হচ্ছিল কি মানে সামহাও যে আপনি আর আমি হয়তোবা আপনি কাউন্সিলিংটা নিয়ে কাজ করেন এবং আমি লিগ্যাল সাইডটা নিয়ে কাজ করি, বাট আমাদের দুজনের গোলটা কিন্তু অলমোস্ট সেম। আমরা চাই আসলে পরিবারগুলো সুন্দর থাকুক, সংসারগুলো ভালো থাকুক এবং মানুষ ভালো থাকুক। সো এই জায়গা থেকে কাজ করতে গিয়ে আমার একটা সময় মনে হয়েছে যখন আমি ছোট ছিলাম যে আমি আসলে মানুষকে নিয়ে কাজ করতে চাই, সোসাইটিকে নিয়ে কাজ করতে চাই। তো এইটাতে সোসাইটি নিয়ে মানুষকে নিয়ে ডিরেক্ট কাজ করার জন্য হাতে গোনা কিন্তু কয়েকটা প্রফেশনই আছে। আপনি চাইলে পিছন থেকে অনেক কিছু করতে পারবেন, কিন্তু সরাসরি যখন কোনো একটা সার্ভিস দিতে চাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এই চ্যালেঞ্জিং প্রফেশনগুলোতে আসতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমার ফ্যামিলিতে আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, বাট আমার একটা সময় মনে হয়েছে যে না, আমি আসলে যেহেতু মেয়েদের অধিকার, মেয়েদের রাইটস এই বিষয়গুলো ছোটবেলা থেকেই যেহেতু আমাকে অনেক বেশি ভাবাতো, সো আমার মনে হয় যে আমি এই প্রফেশনটাতে গেলেই ভালো করব। এবং এই ল প্রফেশনটাতে আসার পেছনে কিন্তু আমার নিজের প্ল্যানটাই ছিল সবচেয়ে বেশি, কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে ডাক্তার বানানোর একটা প্রেশার ছিল। বাট আমি কেন জানি মনে হতো যে আমি আসলে ওষুধ মানে তারপরে হসপিটাল রুগী এদেরকে নিয়ে আমি আমার লাইফটা আসলে ওভাবে করে এনজয় করতে পারবো না। আর বেসিক্যালি যেহেতু আমি খুব মানুষকে বোঝাতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি। সো আমার এখন মনে হয় আমার প্র্যাকটিসের ১৫ বছর পর, আমি আসলে প্র্যাকটিসে ১৫ বছর ধরে আছি। আমার এখন মনে হয় যে না, আমার ওই ১৫ বছর আগের ডিসিশনটা আসলে রাইট ডিসিশন ছিল। চমৎকার! যারা কথা বলেন তাদের জন্য মানুষের সাথে ইন্টারেক্ট করা এবং তাদেরকে কনভিন্স করা বুঝতে পারাটা অনেক সহজ। হ্যাঁ। আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন বা যে কেসগুলো হ্যান্ডেল করছেন, সেখানে বেশি আপনি কোন কেস বা ইস্যুস গুলো নিয়ে কাজ করছেন? আচ্ছা, একটা মজার ব্যাপার হলো কি, আমি যখন থেকে ল প্রফেশনে আসলাম, আমি আসলে বেসিক্যালি কর্পোরেট লয়ার। আমি কোম্পানির ইস্যুসগুলো ডিল করি। আমি কাস্টমস রিলেটেড যে এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো এগুলো নিয়ে বেসিক্যালি কাজ করি। বাট আমার যেটা মনে হয়েছে যে আমি যেহেতু একটা মেয়ে, আপনি শুরুতে যেটা বললেন, সো কেন জানি ফ্যামিলি ইস্যুসগুলো নিয়ে কথা বলতে মানুষজন কেন জানি একটা মেয়ের সাথে খুব কমফোর্টেবল হয়। এটার অনেকগুলো কারণ থাকতে পারে, যে মেয়েরা আসলে বাই বার্থ বাই বর্ন তারা একটু সফট হয়। দ্বিতীয়ত মেয়েরা যেহেতু মায়ের জাতি, সো যে কোনো কমপ্লেন, যে কোনো সুবিধা অসুবিধা মাকে বলাটা যত কমফোর্টেবল, এমপ্যাথেটিক। হ্যাঁ, আবার মেয়েরা খুব প্যাশনেটলি শোনে। সো সেই জায়গা থেকে না আমি প্র্যাকটিসের শুরু থেকেই দেখতাম যে ফ্যামিলি ইস্যুসগুলো নিয়ে মানুষ আমার কাছে অনেক বেশি আসতো। তো আমি যখন বলতাম যে আসলে বেসিক্যালি ফ্যামিলির ইস্যুসগুলোর সাইডে আমি কমফোর্টেবল না, বা আমি আমি ওই সেটটাতে প্র্যাকটিস করি না, তো আমার ক্লায়েন্ট অনেকেই বলতো যে না আপনি পারবেন, আপনি শুনেন। তো একটা সময় আমি বলা শুরু করলাম, মানে আমি যখন থেকে আমি সোশ্যাল মিডিয়ার সাথে আরও একটু অ্যাক্টিভ হলাম, তখন আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের মানুষের আসলে দুই রকমের প্রবলেম একদম ফিক্সড। প্রত্যেকটা ফ্যামিলিতে দুইটা প্রবলেম আছেই, মানে এটা লার্জার ফ্যামিলিতে হোক, নিউক্লিয়াস ফ্যামিলিতে হোক, এটা হলো আমার অবজারভেশন, মানে আমার পরিসংখ্যান যেটা বলে। কারণ মানুষ ডিল করতে করতে গত ১৫ বছরে আমার মনে হয়েছে যে আমাদের এখন বর্তমান রানিং সোসাইটিতে দুইটা প্রবলেম মানুষের থাকে। একটা হলো তার জমি জমা বাড়ি নিয়ে প্রবলেম, আরেকটা হলো তার
ফ্যামিলিগত প্রবলেম, হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের সাথে মিল নাই, বাচ্চাদেরকে নিয়ে ঝামেলা, হয়তোবা হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, হয়তোবা ওয়াইফ করছে, হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের উপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, হয়তোবা হাজব্যান্ড দেশের বাইরে থাকে, ওয়াইফের সাথে লং ডিস্টেন্সের কারণে এখানে একটা ঝামেলা হচ্ছে। সো এই জিনিসগুলো না অনেক বেশি। সো আমার মনে হয় যে আসলে আমরা যারা এই জায়গাগুলোতে কাজ করি, আমাদের আসলে এই দুইটা সেক্টরে যদি আমরা অনেক বেশি ফোকাস হই, তাহলে আমার মনে হয় আসলে সাধারণ মানুষের 80-90% প্রবলেম সলভ হয়ে যায়, অনেক বেশি হেল্প হবে। অনেক বেশি। কারণ একটা সোসাইটিতে আসলে সংসার ভেঙে যাওয়া, পরিবার ভেঙে যাওয়া, আসলে একটা সোসাইটির তো মেইন স্তম্ভই হচ্ছে আপনার পরিবার। সো পরিবারগুলো যদি ভালো থাকে, সোসাইটি ভালো থাকবে, সোসাইটি ভালো থাকলে অবভিয়াসলি দেশ ভালো থাকবে। সো আমরা যদি খুব নিচ থেকে কাজ করা শুরু না করি, তাহলে কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে আসলে কোনো কিছু ভাবতে পারি না। এই যে পরিবার ভালো রাখার ক্ষেত্রে পারিবারিক যে বিষয়গুলো আপনার কাছে বেশি আসে, সেখানে কোনটা বেশি আসে? এক্সট্রা ম্যারিটালের ইস্যুস বেশি আসে নাকি ডিভোর্স ইস্যুসগুলো বেশি আসে আপনার কাছে? আসলে আপু পুরো জিনিসটা না কোরিলেটেড। মানে এখানে যেটা হয় যে আমি সবচেয়ে বেশি দেখি এখন নাউডেজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা মনে হয় অনেক বেশি বেড়ে গেছে। সেটা আরেকটা ব্যাপারও আছে এখানে, কিন্তু আগে একটা কিছু ইস্যুস ছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তোবা লং ডিস্টেন্স রিলেশনশিপ, হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এজ ডিস্টেন্সটা বেশি, হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম, হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চাইল্ড ইস্যু আছে, মানে বাচ্চা কাচ্চা নাই, তারা নিঃসন্তান। সেক্ষেত্রে মানুষ না অল্টারনেটিভ ভাবতো। বাট এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা আমার কেন জানি মনে হয় এটা একটা মানুষের পার্ট অফ লাইফ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমি যখন তাদের সাথে কথা বলতে যাই যে কেন, কি কারণ, এমন এমন কিছু সিলি কারণ বলে, মানে আমার খুব অবাক লাগে যে ভাই এই সিলি কারণে তো আসলে আলটিমেটলি একটা সংসার ভাঙতে পারে না। আপনি যেটা বললেন যে এক্ষেত্রে কিন্তু আপু এই যে ডিভোর্স এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ডিভোর্সটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের পরের স্টেপটাই কিন্তু এটা। হ্যাঁ, এটা কিন্তু স্টেপ বাই স্টেপই আগায়। সবার আগে ধরেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, তারপরে যে কোনো একজন আরেকটা সম্পর্কে জড়ায় যাওয়া, তারপরে আবার এটা নিয়ে মনমালিন্য, মারামারি, কাটাকাটি, একটা পর্যায়ে সেপারেশন, মানে ডিভোর্স। আলটিমেটলি দেখেন এখানে সবচেয়ে বেশি সাফার করে কিন্তু বাচ্চাগুলো এখানে জাস্ট কমপ্লিটলি ভিক্টিমাইজড হয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি দুজনই এডুকেটেড হয়, দুজনই যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়, তাদের দুজনের যদি ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকে এবং দুজনের যদি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এজ থাকে, মানে ম্যাচিওর এজ থাকে, তারা কিন্তু আবার লাইফে মুভ অন করতে পারে। বাট এই যে আপনার বাচ্চাগুলো দুইটা নৌকায় পাড়া দিয়ে কিন্তু সারা জীবন ইমব্যালেন্স ওয়েতে চলতে থাকে, এই জিনিসগুলো অনেক সময় কিন্তু অনেক প্যারেন্টসরা ভাবে না। সো এই ক্ষেত্রে যখন হাজব্যান্ড ওয়াইফ আমার কাছে আসে যে ডিভোর্সে, মানে অনেক সময় হাজব্যান্ড একা আসে, অনেক সময় ওয়াইফও আসে। আমি আসলে অনেক দেখেছি যে হাজব্যান্ডরা এসে কান্না করে করে আমার টিস্যুর বক্স শেষ করে দিল, ওয়াইফ এসে কান্না করে করে টিস্যুর বক্স শেষ করে দিল। দ্যাট টাইম মনে হয় যে একজন আরেকজনের দোষারোপ করতে থাকে, এটা খুবই স্বাভাবিক। দুজন আলাদা আসলে তো অবশ্যই অপোজিট ক্যারেক্টার যে আছে তারই দোষারোপ করতে থাকে। তো আমি অনেক সময় ট্রাই করি যে তাদের মধ্যে যদি আমি একটু হোপ দেখি যে সম্পর্কটা এমন কোনো জায়গায় চলে যায় নাই যে যেখান থেকে ইউটার্ন নেওয়া পসিবল না, তাহলে আমি মাঝে মাঝে একটু পণ্ডিত করে আপনার কাজটাও করে ফেলি, যেটা আসলে আপনারই কাজ, মানে আপনার পার্টিরই কাজ। সেটা হচ্ছে আমি বিরক্ত হই মাঝে মাঝে, কারণ তারা আসলে ইনডিসিশনই কিন্তু অনেকে ভুগে আসে যে আমার এখন কি করা উচিত, আপনি আমাকে বলে দিবেন। একটা ট্রাস্টের জায়গা থেকে যেহেতু আসে, সংসার তার, হাজব্যান্ড ওয়াইফ তারা, কিন্তু ডিসিশন আমি যেটা বলে দিব সেটা হবে। তখন তো স্বাভাবিকভাবে আমার উপর একটা অব্লিগেশন চলে আসে যে আমি তো অবশ্যই চাবো না একটা সংসার ভেঙে যাক। কারণ একটা ডিভোর্সে আমার যে মানিটারি ইনস্ট্রাকশনটা আমি পাবো বা আমার যেটা হবে সেটা মানে খুব মজার ব্যাপার। হুমায়রা আপু, আমরা প্রফেশনালি বা ক্যারিয়ার ওরিয়েন্টেশন হিসাবে চিন্তা করলে আমরা আমাদের চেম্বারে কেউই এটা চাই না। আমিও না, আমার অ্যাসোসিয়েটরা না, আমার স্টাফরা না, কেউই চাই না আমরা। মানে ডিভোর্সের ইস্যুটা আসলে না আমার কেন জানি আমার স্টাফদের সবার এবং আমার অ্যাসোসিয়েটদের মুখ কালো হয়ে যায়, কারণ এটা আমরা কেন জানি নিতে পারি না। সো আমরা এই দিক থেকে বেস্ট এফোর্টটা দিই বোঝানোর জন্য। যখন দেখি যে হাজব্যান্ড ওয়াইফ আসলে খুব অ্যাগ্রেসিভ সিচুয়েশনে নাই, তাদের মধ্যে এখনো কিছুটা মানবিমানের জায়গাটা রয়ে গেছে, মানে একজনের, হ্যাঁ মিউচুয়াল রেসপেক্ট, হ্যাঁ অনেকের কথা শুনলে বোঝা যায় যে সে রেসপেক্ট করে কিন্তু সে আর নিতে পারতেছে না। ওই ক্ষেত্রে আমি অনেক সময় চেষ্টা করি তাদের দুজনকে একসাথে বসাতে আমার সামনে, যে আপনারা যা বলতে চান, যা ঝগড়া করতে চান, থার্ড পার্সন হিসেবে আমার সামনে রেখে করেন। এখানে কিন্তু অনেক কিছু সলভ হয়ে যায়। এবং এমনও হয়েছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে, এটা আমার লাইফের খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল। এটা আমার মাঝে মাঝে মনে পড়লে আমার খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগা কাজ করে। এবং এখানে যেটা হয়, হাজব্যান্ড ওয়াইফ দুজনই কিন্তু, হাজব্যান্ডের একটা, আমি নামটা অবশ্যই বলবো না আমার ক্লায়েন্টের সাথে, তারা খুবই রিনোয়ান সোসাইটিতে। তো হাজব্যান্ড আসলে আরেকটা মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, ওয়াইফের আসলে কোনো ইন্টারেস্টই কারোর দিকে ছিল না, সে সংসারটাই করতে চাইতো। বাট তাদের 9 বছরের সংসারে
তারা আসলে কোনো বেবি নিতে পারেনি বিকজ অফ তার হাজব্যান্ডের একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। মানে তার হাজব্যান্ড আসলে ইন্টারেস্টটা তার বাইরেই বেশি ছিল সংসারের চাইতে। তো বেসিক্যালি আমার ক্লায়েন্ট ছিল কিন্তু উনি, মানে হাজব্যান্ড যে উনি অলওয়েজ ইনডিসিশনে ভুগতো, আমার সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতো এসে। তো আমি যেটা চিন্তা করলাম যে আমার আসলে এখন একটা খুব নাটকীয়ভাবে আমার অন্য একটা স্টেপে যাওয়া উচিত। সেটা হলো একটা পর্যায়ে আমি ওনাকে আমি 3.5 বছর বুঝিয়েছি। 3.5 বছরে মিনিমাম 3 মাসে একটা করে সেশন উনি আমার কাছ থেকে নিছে, কিন্তু কোনোভাবেই ওনাকে আমি জায়গায় আনতে না পেরে আমি বলেছি যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন। যখন উনি ওনার ওয়াইফকে নিয়ে আসছে তখন আমি ওনার ওয়াইফের কাছ থেকে টেকনিক্যালি আমি ওনার ফোন নাম্বারটা রেখে দিয়েছি। রেখে আমি দুজনের কথা শুনে ওনারা চলে যাওয়ার পর আমি এর পরের দিন ওনার ওয়াইফকে একটা সময় করে আমি ফোন দিয়েছি। ফোন দিয়ে আমি বললাম যে আমি আপনার হাজব্যান্ডের লয়ার, ওনার কনসালটেন্ট, বাট আপনি কি আমাকে ট্রাস্ট করেন? একদিন আমার সাথে কথা বলে আপনাকে আমার বিশ্বাস হয়েছে যে আমি আপনাদের ভালো চাই? তো উনি বললো হ্যাঁ আপু, আমার অবশ্যই এটা মনে হয়েছে। আমি বললাম তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার হাজব্যান্ড অসম্ভব রকমের ইম্যাচিওর এবং ইনডিসিশনে ভোগা একটা পুরুষ মানুষ। সো আপনার নিজেরই এখন ডিভোর্সটা ফাইল করে ফেলতে হবে। আপনি ডিভোর্সটা ফাইল করলে উনি বেসিক্যালি মেইন ধাক্কাটা খাবে। সো ওনার লাইফে এই ধাক্কাটা দরকার। উনি আপনাকে যে ভালোবাসে, উনি যে আপনার উপরে ডিপেন্ডেন্ট এবং উনি যে আপনাকে ছাড়া কিছু ভাবতে পারে না, সেটা বুঝতে হলেও আপনার দিক থেকে ডোরটা অফ করে দিতে হবে। উনি অনেক চিন্তা ভাবনা করে হয়ে গিয়ে বললো আপু আমি আপনাকে 2 দিন পরে জানাবো। উনি ঠিকই 2 দিন পরে আমাকে জানায় বললো যে আপু আপনি আমাকে একজন আলাদা লয়ার দেন, আমি ওনাকে দিয়ে ডিভোর্স ফাইল করাবো। আমি আমার পরিচিত আমার এক ফ্রেন্ড কলিগকে দিলাম ডিভোর্সটা ফাইল করানোর জন্য। তারা ডিভোর্সটা ফাইল করলো। করার পরে ওই লোক এসে আমার সাথে অনেক কান্নাকাটি করলো, হারে আমার বউ আমাকে, মানে উনি এটা নিতেই পারতেছে না যে ওনার ওয়াইফ ওনাকে ডিভোর্স দিছে। ওনার কথা হলো উনিও দিবে না, কিন্তু উনি সংসার না, উনি আসতো আমি ওনাকে বোঝানোর জন্য। আমি বুঝালে ওনার 10-15 দিন ভালো যেত, বাট ওনার মন বারবার ওইখানেই চলে যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে। ওনার কথা হলো যে ওইটাও আমি কন্টিনিউ করবো, আমার বউ আমার বাসায় থাকবে এবং আমার বউয়ের সাথেও আমি থাকবো, প্যারালাল রিলেশন মেনটেন করবো। কিন্তু ওনার ওয়াইফ এটা কোনোভাবেই মানতে রাজি না। স্বাভাবিক, এটা কোনো মেয়েই মানবে না। তারপরে উনি আসলো, এসে কান্নাকাটি করলো। আমি ওনাকে ইচ্ছা মতো বকলাম যে উনি এতদিনে একটা বুদ্ধিমানের কাজ করছে। 3 বছর কিভাবে মানুষ ঝুলে থাকে, কেন ডিভোর্সটা দেয়নি? এটা অনেক আগে দেওয়া উচিত ছিল। আমি সাপোর্ট করলাম। তারপরে দেখলাম যে উনি 7-8 দিন পরে ফোন করে আমাকে কান্নাকাটি করতেছে। ছেলেটা ওনার বাসায় গেলে আর ভালো লাগে না, বাসায় খালি, ওনার ওয়াইফ চলে গেছে, উনি মিস করতেছে, ওনার এমটি লাগে সব কিছু। তো আমি আবার টাইম টু টাইম ওই মেয়েকে জানাচ্ছিলাম ফোন করে করে। তারপরে একটু টাইমের পরে ওনারা যেটা করলো, ডিভোর্সের 90 দিন যখন শেষ হবে, ঠিক 90 দিনের মাথায় ওনারা দুজন আবার আমার কাছে আসলো। দ্যাট টাইম কিন্তু ওনাদের 90 দিন অলরেডি শেষ, মানে ডিভোর্সের 10 ইয়ার শেষ। তখন আমি বললাম আমি আপনাদেরকে ফাইনালি আর 7 দিন সময় দিব। 7 দিন পরে আপনারা আমার কাছে একা আসবেন না, 2 ফ্যামিলির সবাইকে নিয়ে আসবেন আমার চেম্বারে। দেন আমরা ডিসিশন নিব কি করা যায়। তখন 7 দিন পরে আমার চেম্বারে কিন্তু আমরা আবার বিয়েটা পড়াইছি, সেকেন্ড বিয়েটা। ওনাদের ডিভোর্স হলো, 7 দিন পরে বিয়ে হলো, আমার চেম্বারে খাওয়া দাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, সব হলো। তার ঠিক 1 বছর পরে গনায় গনায় কিন্তু তাদের ফার্স্ট বেবিটা হলো। আমার এখনও মনে আছে বেবিটা রাত্রে 3:05 হয়েছে। বা ঠিক বেবিটা হওয়ার সাথে সাথে ওর বাবা কিন্তু আইসিইউর সামনে থেকে বেবির ছবিটা তুলে আমাকে সবার আগে পাঠাইছে। সে এটা তো একটা পজিটিভ গল্প, মানে অনেক পজিটিভ গল্প। মানে এটা আমার কেন আমি আপনাকে বললাম যে আমাদের সোসাইটিতে অনেকে কিন্তু বুঝে না যে কি করতে হবে। তো ওই জায়গায় না আমাদেরকে একটু নক করতে হয়, একটু টাচ করতে হয়, একটু ধাক্কা দিতে হয়, তাহলে মানুষ ডিসিশনটা নিতে পারবে। হ্যাঁ, এই জায়গায় আমি বলবো যে এই জায়গাটাতে আমি অলওয়েজ ডিভোর্সের ক্লায়েন্টকে, সেপারেশনের ক্লায়েন্টকে আমি অনেক বেশি মানে সাপোর্ট করি। এই কারণ আসলে আমি ধর্মীয়ভাবে বা আমার বিশ্বাস থেকে আমি মনে করি যে আসলে ডিভোর্সটা আমাদের সোসাইটিটা নষ্ট করে দিচ্ছে। আপনার কি মনে হয় যে এই সময়টাতে এসে আমাদের এই জেনারেশন অনেক বেশি ইম্পালসিভ ডিসিশন নিচ্ছে, এই জাস্ট চিন্তা করছে, বিয়ে করছে, অ্যান্ড বিয়ে করার 1 সপ্তাহ না যেতে যেতে আবার সেপারেশনে যাচ্ছে, আবার একটা রিলেশনশিপে যাচ্ছে? ইটস ভেরি ফ্রিকুয়েন্ট। হ্যাঁ, এটার মেন কারণটা আমার যেটা মনে হয়, এটা আমি অবশ্যই মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যেহেতু আমারও বেবি আছে, আমারও 4-3টা বাচ্চা। সো আমি ওদের আশেপাশের যারা আছে, আমার বেবিরা 3 জনই কিন্তু জেনজি জেনারেশনে পড়ে। আমার ছোটো বোনও ও ব্যারিস্টারি পড়তেছে দেশের বাইরে লন্ডনে, ও জেনজিতে পড়ে। সো আমি খুব ক্লোজলি কিন্তু 4 জনকে আমি দেখে আমার যেটা মনে হয়েছে ওদের ফ্রেন্ড সার্কেল দেখে, যে ওরা আসলে যে কোনো ডিসিশনে ফোকাস থাকতে পারে না বিকজ অফ ওদের অনেকগুলো মাধ্যম, মানে অলওয়েজ রেডি, কমিউনিকেশনটা অনেক বেশি, মানে অনেকগুলো উইং ওদের চারপাশে। সো ওরা স্থিরভাবে একটা ডিসিশন নিতে পারে না। আপনি একটা জিনিস হুমায়রাপু দেখবেন, এখন স্টিল নাও আমরা কিন্তু লাইফের যে কোনো একটা বড় ডিসিশন নেওয়ার সময় আমরা কিন্তু একটু পজ দিই, একটু থামি, এবং এটার আফটার ইফেক্টটা চিন্তা করি অনেক বেশি। এবং আফটার ইফেক্টটা কিন্তু শুধুমাত্র আমরা আমাদের নিজেদের দিকটা চিন্তা করি না, ফ্যামিলি,
আত্মীয় স্বজন, আশেপাশের কলিগস, এই যে একটা জিনিস, এটা হ্যাঁ এটা অবভিয়াসলি এটা শুনলে অনেকে ভাববে যে আমি এই যুগে এসে আমি মানে অনেক ব্যাকডেটেড সাউন্ড করছি, বাট আমি মনে করি আমার এই ব্যাকডেটেড কিছু চিন্তাভাবনা আসলে খুব পজিটিভ আমাদের সোসাইটির জন্য। কজ সোসাইটিতে তো আমরা দলবদ্ধ হিসেবে বাস করি, এখানে তো আমরা কেউ বেদুই না, ফ্যামিলির আগে পরে মানে ফ্যামিলির অল্টারনেটিভ তো কিছু নেই। আমাদের এখন বাচ্চারা যেটা করে ওদের ওদের পৃথিবীটাই হচ্ছে ওদের অনলাইন কেন্দ্রিক লাইফ, ওদের ফ্রেন্ড সার্কেল, ওদের সব কিছু, বাট ওদের ফ্যামিলি, রিলেটিভস, আশেপাশের কলিগস, এই জায়গাটাতে ওরা অনেক ইম্পালসিভ, মানে ওরা চট করে একটা ডিসিশন নিয়ে নিতে চায়। আমি যদি ওরা আমার কাছে এসে কোনো ডিসিশন মেড করে আসে, আমি যদি তাদেরকে সময় দেই যে না আপনি এই একই কথা বলে আমাকে 15 দিন পরে এসে বলতে হবে, 15 দিন পরেও যদি একই স্পিরিটে একই মোটিভে আমাকে বলতে পারেন, দেন আমি প্রসিড হবো, এর আগে না। ওরা বরঞ্চ বিরক্ত হয় যে কেন আমি এই খেঁচাপাচা জিনিস নিয়ে, আপনি কেন না। আর সবচেয়ে বড় কথা, আমি তো ডিসিশন নিয়ে ফেলছি, আমি এটা রাখবো না মানে রাখবো না, আপনি এটা যা করার করে ফেলেন। ওরা কি তাহলে আপনি যেটা বললেন যে অনেকে থাকে দ্বিধায়, এই জেনারেশনকে অনেক কনফিডেন্ট, অনেক হ্যাঁ, ওরা এই জেনারেশনের মানুষের মানে বাচ্চাদের একটা ব্যাপার আমি দেখলাম যে ওরা যে ডিসিশনটা নেয় এটা তো ওরা অনেক বেশি স্ট্রেট কাট থাকে, এবং ওইটাতে স্টিকও থাকে না। ওরা এটাও ভাবে যে এই ডিসিশন নেওয়ার পরে যদি এটা ভুলও হয়, হবে আমার সাথে হবে, যা হবে পরে দেখা যাবে, আমি রেসপন্সিবিলিটি নিব। মুরব্বীরা কেউ বুঝাইতে আসলে বা ইভেন দো আমিও বুঝাতে গেলে হ্যাঁ আমি দেখবো, এটা আমার লাইফ, মানে এই জিনিসটা চিন্তা করার পরে ওরা আসলে বুঝে না যে ওদের আশেপাশে অনেকগুলো মানুষ কিন্তু এতে কষ্ট পাচ্ছে। আর কেন জানি আমার মনে হয় যে ওরা আসলে অনেক বেশি সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক অনেক বেশি, মানে যেটা আমরা অনেক বেশি মানে 90-এর দশকে আমরা যারা ছিলাম, 80-র দশকে যারা ছিলাম, আমরা অনেক বেশি না মানে একটু জয়েন্ট থাকতে পছন্দ করতাম। আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের সময়টাতে কিন্তু আমাদের কাজিনদের সাথে, প্যারেন্টাল কাজিন, ম্যাটারনাল কাজিনদের সাথে আমাদের কমিউনিকেশনটা ভাই বোনের মতোই ছিল, বাট এখন কিন্তু অনেক বেশি ফর্মাল, মানে বছরে একবার বা দুইবার দেখা হয়, এবং ইয়েস, এবং ওই গেট টুগেদারটা ওরা কিন্তু খুব একটা এনজয় করে না, দেখা যায় বাবা মা জোর করে চেপে ধরে নিয়ে বসায় দিল। আর ওরা অনেক বেশি ক্লাসটা মেনটেন করে, ওরা যার যার ক্লাসে চলতে খুব কমফোর্টেবল, ওরা ওভারঅল সবাইকে নিয়ে চলতে খুব একটা কমফোর্টেবল না। সো আমার মনে হয় এই জায়গাটাতে আসলে আমাদের পরিবারগুলোর একটু কাজ করা উচিত। এই যে ওরা আপনার কাছে আসতেছে এত কনফিডেন্ট হয়ে, বাট আসলে কি ছেলেরা বেশি আসছে না মেয়েরা বেশি আসছে? আচ্ছা, এইটা হলো খুবই ভাইটাল একটা কোশ্চেন আমাদের আজকের সাবজেক্টের উপরে। সেটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের পরিসংখ্যান যেটা বলে সেটা কিন্তু একদম রাইটলি বলে, এখন সেপারেশন বলেন, ডিভোর্স বলেন, এই ক্ষেত্রে কিন্তু আসলে মেয়েদের পার্সেন্টেজটা অনেক বেশি। মেয়েদের পার্সেন্টেজটা বেশি হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। এখন ছেলেরা আসে না যে তা না, ছেলেরা আসে, কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের পার্সেন্টেজটা আসলেই অনেক কম। কারণ ডিভোর্সের ডিসিশনটা যখন ছেলেরা নেয় তখন তারা খুব অ্যাডামেন্টলি ডিসিশনটা নেয়, হয়তোবা তারা কারোর কাছে বুঝতে যায় না, তারা সরাসরি ডিভোর্সেই চলে যায়। আর একটা মেয়ে যখন ডিভোর্সের ডিসিশনটা নেয়, এটা আমি মেয়ে বলে বলছি না মেয়েদেরকে সাপোর্ট করার জন্য, বাট আমি আমাদের সোসাইটির যে স্ট্রাকচারটা আমরা দেখছি বা আমরা ছোটোবেলা থেকে যেটা দেখি, বড় প্র্যাকটিস যেটা বা নর্মস যেটা কালচার আমাদের সোসাইটির, সেই জায়গা থেকে কিন্তু ডিভোর্সের মতো একটা ডিসিশন নেওয়া একটা মেয়ের জন্য খুবই ডিফিকাল্ট। মেয়েটা আগে নিজে চিন্তা করে, তারপরে সে তার একটা দুটা ফ্রেন্ডের সাথে চিন্তা করে, তারপরে সে হয়তোবা একটু সাহস পেলে নিজের ফ্যামিলি মেম্বার একজন দুজনকে বলে, তারপরে কিন্তু সে ফাইনালি একজন লয়ারের কাছে আসে যে ব্যাপারটা বোঝার জন্য যে প্রসেসটা আসলে কিভাবে করতে হবে, এটা হলে সে কি ফ্যাসিলিটি পাবে আর কি তাকে ছেড়ে দিতে হবে। কারণ এখানে তো আসলে একটা সংসার মানে তো শুধুই সংসার না, এটা তো আসলে দুইটা মানুষের সারা জীবনের জন্য একসাথে চলার একটা এগ্রিমেন্ট। সো এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ শুধু নিজেরাই দুজনের সাথে না, এখানে আর অনেকগুলো ব্যাপার ইনভলভ থাকে। সো তারা যখন বুঝতে আসে, এখান থেকে কিন্তু অনেক মেয়েরা ইউটার্ন নেয়, তারা আবার হয়তো বা একটু চেষ্টা করে, না হলে তারপরে ফাইনালি ডিভোর্সের ডিসিশনে যায়, বাট আলটিমেটলি তুলনামূলকভাবে মেয়েদের সংখ্যাটাই একটু বেশি। এখানে কি বর্তমান সময়ে যে ব্যাপারটা নিয়ে অনেক কথা হচ্ছে যে ম্যারিটাল একটা রেপ একটা বিষয়, এই বিষয়টা কি এই ইস্যুগুলোর মধ্যে থাকে কখন? হ্যাঁ, কিন্তু আপু এটা আসলে অনেক কম, কারণ ম্যারিড কাপলের মধ্যেও যে রেপ ওয়ার্ডটা আসতে পারে এই কনসেপ্টটাই আমাদের মেয়েদের মধ্যে নাই, ছিল না কখনো, জানতাম না। আমরা এটা ইনজেক্ট করছি, আসলে ইনজেক্ট করছি আলোচনা করে না, আলোচনা করে আসলে ইনজেক্ট করছি না। আমরা যদি অ্যাজ এ হিউম্যান বিং বা একটা হিউম্যান রাইটসের আন্ডারে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা যে খুব একটা সুইট নাইস একটা কনসেপ্ট, যে আসলে সেক্সুয়াল রিলেশন বা দুজনের মধ্যে ইন্টারকোর্স হওয়াটা, এটা যে একদম কমপ্লিটলি একটা সম্মতির ব্যাপার, এই জিনিসটা না আমাদের সোসাইটিতে মেয়েরা, সুন্দর একটা জিনিস। হ্যাঁ অবভিয়াসলি এটা ওয়ান কাইন্ড অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, একদমই এগ্রিমেন্টের মতো, কিন্তু প্রত্যেকটা এগ্রিমেন্টের 3টা জিনিস থাকতে হয়।
একটা হচ্ছে আমি একটু আইনের ভাষায় বলি, সেটা হলো অফার থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে একটা, এবং এটার একটা মূল্য থাকতে হবে। সো ভ্যালু অ্যাড করতে হবে অবভিয়াসলি। ওয়াও ফিলিংসটা থাকছে হ্যাঁ নাকি দুজনের অবভিয়াসলি এটা কিন্তু শুধু নট নেসেসারি যে এটা মানে মানি রিলেটেড কোনো ভ্যালু থাকবে, এটা মেন্টাল ভ্যালু থাকতে পারে, এটার একটা আত্মিক ভ্যালু থাকতে পারে, এটার আরও অনেক কিছুই থাকতে পারে। সো হাজব্যান্ড ওয়াইফের এই জিনিসটার বাইরে যে একটা রেপ ওয়ার্ডটা আসতে পারে, আমাদের সোসাইটিতে এখনও অনেক মেয়ে চুপচাপ না বুঝে না জেনে সে মনে করে, আমি এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি আমার, সে মনে করে যে বাবা মা বিয়ে দিয়ে দিছে, হাজব্যান্ডের সাথে থাকতেছে, হাজব্যান্ড যা মন চায় তা তো করবে, এখানে আমার বলা না বলার কি আছে, এখানে আমার ভালো লাগা না লাগার কি আছে, এখানে আমার সম্মতি দেয় না দেওয়ার কি আছে, আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিল মানেই তো সম্মতি, এবং এটা একদম আজীবনের জন্য সম্মতি, এটা কোনো টাইম টেবিল নাই, কোনো কিছু নাই, জন্মান্তর, এটা যেভাবে হবে সেভাবে। এই কনসেপ্টটাতে কিন্তু আমাদের এখনও 99.9% মেয়েরা এই যে কনসেপ্টটা আসলে কেউ যদি বলে যে আমাদের মেয়েদেরকে আসলে ভুল পথে মানে নিয়ে যাওয়া হচ্ছে, আমি বলবো আসলে তা না। এই বিষয়টাতে যদি একটা মেয়েকে সচেতন করা যায়, মেয়েটা কিন্তু তার সম্পর্কের যে ভ্যালুটা, তার সম্পর্কের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু সে মানে আত্মিকভাবে সে কিন্তু এটাকে মানে ফিল করার চেষ্টা করবে, এটাকে ডিউটি হিসেবে নেবে না। আপনি আপনার লাইফে এনগেজমেন্ট আছে, তার হচ্ছে এখানে রোল প্লে আছে, এই জিনিসটা আপনি একটা জিনিস অবভিয়াসলি এটা কিন্তু একটা সময় একটা রেসপন্সিবিলিটি হয়ে যায়। যেমন আপনি দেখবেন আপনার লাইফে যে কাজটা আপনি আসলে খুশি মনে করেন না, যেটা আপনাকে দায়িত্ব হিসেবে করতে হয় এবং অন্য হাজারটা মানুষকে খুশি করানোর জন্য করতে হয়, একটা সার্টেন টাইমের পরে কিন্তু আপনি ওটা করতে করতে হাঁপায়ে যান, আপনার কিন্তু এটা মন থেকে আর করতে ইচ্ছা করে না, কিন্তু আপনি কিছু বাউন্ডারি কিছু বাইন্ডিংসের জন্য করেন। বাট আপনি যে জিনিসটা করতে পছন্দ করেন, ধরেন আপনি বই পড়তে পছন্দ করেন, আপনি বই কালেক্ট করতে পছন্দ করেন, আপনি গাছ লাগাতে পছন্দ করেন, এই জায়গায় কখনো কিন্তু টায়ারিং কোনো কিছু আপনাকে করে না, স্পর্শও করে না, আপনি এটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে করেন। সো হাজব্যান্ড ওয়াইফের এত সুন্দর সম্পর্কটাকে কিন্তু ওইটাই হওয়ার কথা ছিল, যে এটা একটা সাউন্ড সুন্দর রিলেশন থাকবে, এটা আসলে প্যানিক কিছু করবে না। আমি অনেক মেয়েদেরকে দেখেছি, আমার নিজের মানে প্র্যাকটিক্যালি আমি ক্লায়েন্টকে দেখেছি, তার হাজব্যান্ডের সাথে তার ফিজিক্যাল ইন্টারকোর্সটা চিন্তা করলেই সে প্যানিক হয়ে যায় এবং তার প্যানিক অ্যাটাক হয় এবং সে অনেকভাবে এক্সকিউজ খোঁজা শুরু করে, অ্যাংজাইটিতে একদম পুরোপুরি অ্যাংজাইটিতে পড়ে যায় এবং এটাতে তার মাথা ব্যথা করে, সে একটা সার্টেন টাইমে একটা নর্মাল লাইফ থেকে দূরে চলে যায়। হয়তোবা সে অনেক কিছুই নিতে পারছে না, কিন্তু সে ওই যে মাথায় তার সেট যে আমি তো হয়ে গেছে একজনের, এখন আমার বলার কিছু নেই, এটার জন্য একটা কাজ করে। বাট এটার জন্য তো আর ডিভোর্সের ইয়ার জন্য যে প্রপোর্শনটা এটা আপু ডিভোর্সের, হ্যাঁ এটা খুব কম, খুবই কম। মানে ডিভোর্সের ক্ষেত্রে একটা মেয়ে এসে আপনাকে অ্যাজ এ কনসালটেন্ট বা আমাকে অ্যাজ এ ব্যারিস্টার এসে বলবে যে আমার হাজব্যান্ডের সাথে আমার এই জিনিসটা আমি এনজয় করি না, ফিজিক্যাল রিলেশনটা, দ্যাটস ওয়াই আমি ডিভোর্স চাই, এই জিনিসটা বলার জন্য যে পরিমাণে সাহস, যে পরিমাণে পিছন থেকে এনার্জি এবং যে পরিমাণে মনের স্ট্রেংথ দরকার, এটা আমাদের সোসাইটিতে মেয়েদের এখনো নাই। তাহলে কি কেসটা হয় না? খুব কম, খুবই কম, মানে একদম 0.00000%। এই যে আমাদের এখন এই মুহূর্তে একটা ধারণা যে এইটা যদি আইনটা যদি হয়ে যায় তাহলে মেয়েরা অনেক এটা দিবে বা অনেক অ্যাবিউজ হয়ে যাবে, অনেক না, এটা নিয়ে কিন্তু এখনো হয়, এটা একটা ভুল ধারণা। যদি কেউ বলে যে আইনটা হয়ে গেলে বিষয়টা ইজি হয়ে যাবে, ডিভোর্স জিনিসটা কিন্তু আসলে কঠিন না। ডিভোর্স জিনিসটা আমাদের মুসলিম আইনে, বা আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসাবে আমাদের যেহেতু 80%-এর উপরে আমরা মুসলিম, আমাদের মুসলিম সোসাইটিতে কিন্তু বিয়েটা যেমন সহজ, ডিভোর্সটাও তেমন সহজ। দুইটাই খুবই সহজ কাজ, খুবই সহজ ফর্মালিটিস, কোনো রাগঢাক কোনো কিছু নাই। কিন্তু এটা বলার কোনো অবকাশ নাই যে আইনটা হয়ে গেলে সবাই এটা দিয়েই দিতে থাকবে, ব্যাপারটা এরকম না যে হবে বা না না না, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমার মনে হয় যে একটা মেয়ে যদি ডিভোর্স দিতে চায়, তার নট নেসেসারি যে তাকে কোনো স্পেসিফিক কোনো কারণ দেখাইতে হবে, এত উইয়ার্ড কারণ তো প্রশ্নই উঠে না। সে ডাইরেক্ট বলবে যে আমার তার সাথে বনিবনা হচ্ছে না, শেষ। বাংলাদেশে কোনো আইন নেই যে একটা মেয়ে এসে বা একটা ছেলে এসে যদি বলে আমার পার্টনারের সাথে আমার বনিবনা হয় না, আমি তার সাথে থাকতে চাই না, বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো আইন নেই যে তাকে বাধ্য করবে তুমি থাকো, কারণ এটা তো একদম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিষয়। সো এখানে কোনো জোরাজুরি নেই। সো এই ক্ষেত্রে এই আইনটা হয়ে গেলে কেউ কাউকে আসলে অনেক বেশি স্পেস দিয়ে দিচ্ছে, কোনো এক গ্রাউন্ড দিয়ে দিচ্ছে, তা কিন্তু না। বাট আমার যেটা মনে হয় বরঞ্চ এই জিনিসটা হলে মানুষের সচেতনতা বাড়বে। হয়তোবা যে ছেলেটা কোনোদিনই ওয়াইফকে জিজ্ঞাসা করে নাই যে তুমি আসলে এই জিনিসটা এনজয় করো না, বা তুমি কি আমার সাথে ফিজিক্যাল রিলেশনটা কি তোমার আসলে কোনো রকমভাবে পেইন দেয়, আমার মনে হয় বরঞ্চ এটা হলে একটা ছেলে তার জায়গা থেকে জিনিসটা জিজ্ঞাসা করবে তার ওয়াইফকে। এখানে যে দুজনের একটা এঙ্গেজমেন্টের ব্যাপার সেটা সে রিয়েলাইজ করবে।
ওকে, তাহলে আমাদের যে সোসাইটাল যে ব্যাপারটা নিয়ে আজকে আমাদের আলোচনার সূত্রপাত বা আমরা আরো বেশি করে আলোচনা করছি সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে কিন্তু একটা বড় রকমের, যেটা আমি আপনাকে অলরেডি জিজ্ঞেস করেছি, যে মেয়েরা এম্পাওয়ার্ড হচ্ছে, মেয়েরা এডুকেটেড হচ্ছে, মেয়েদের বাকস্বাধীনতায় এসেছে এবং এই কারণেই মেয়েরা হচ্ছে ডিভোর্সটা দিচ্ছে। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি বলতে চাচ্ছেন আসলে মেয়েরা শিক্ষিত হলে এম্পাওয়ার্ড হওয়ার মানে এটাই কি মেইন কারণ আসলে একটা ডিভোর্সের পিছনে? সেটাই আমি আপনার কাছ থেকে হ্যাঁ, জানতে আমি চাচ্ছি। অনেকে জানতে চাওয়া, আমিও জানতে চাই যে সবসময় শুনি যে মেয়েরা সবাই বলে যে না না শিক্ষিত হয়ে গেছে। যেহেতু আমি বিয়ে নিয়েও কাজ করি, আমাদের দুটো সার্ভিস আছে, যে একটা হচ্ছে ম্যাচ মেকিং এর, তখন আমরা শুনতে চাই যে আপনারা কেমন মেয়ে পছন্দ করেন। আবার তাদের আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে তাই না, যে অনেক এডুকেটেড অনেক শিক্ষিত জব করবে না, মানে হচ্ছে এম্পাওয়ার্ড হওয়া যাবে না, বিকজ হাতে টাকা আসা যাবে না, হাতে টাকা আসা যাবে না। এম্পাওয়ার্ড হয়ে গেলে ওয়াইফ হয়তো বা শুনবে না। কথা শুনবে না, ম্যানেজেবল হবে না। তো আবার আমাদের একটা সোসাইটাল যে একটা ভয়েস যে মেয়েরা এডুকেটেড হয়েছে বলেই ডিভোর্সের রেটটা বেড়েছে। হ্যাঁ, এইটা হলো আমাদের সোসাইটির অনেক বড় একটা অংশের কিন্তু এটা ধারণা। এবং মজার ব্যাপার কি জানেন আপু, আপনি যখন আপনার ফ্যামিলিতে কথা বলবেন, আপনি আমরা যারা ৯০ দশকের আছি, আমাদের মারা যারা, খালারা যারা, ফুফুরা যারা, যারা ধরেন ৭০ বা ৬০ দশকের ছিল, তারা নিজেরাও কিন্তু মনে করে এটা। আমার মা, আমার খালা, আমার ফুফু, আপনার মা, আপনার খালাও কিন্তু দেখবেন যে কিছু একটা শুনলে বলে, আরে আমাদের সময় মেয়েরা এত শিক্ষিত ছিল না, সব সহ্য ওরা সব সহ্য করতো, আমরা দুনিয়ার কত কিছু সহ্য করে সংসার করছি না। এটা একটা বিষয় হলো, আরে জামাই দিন শেষে ঘরে আসলেই হয়েছে, জামাই দিন শেষে বাসার খরচ দিলেই হয়েছে, এত কিছুতে যদি নাক গলায় তাহলে হবে কিভাবে? সো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাতে আমি বলবো যে এটা একটা ভুল ধারণা। কারণ আমাদের সোসাইটিতে আপনার মা, আমার খালারা আসলে এমন অনেক কিছু সহ্য করে গেছে যেটা আসলে ওনাদের সহ্য করার দরকার ছিল না, মানে উচিতই ছিল না সহ্য করা। ওনারা সহ্য করেই আসলে আমাদের সোসাইটিতে আমি বলবো এই ক্ষেত্রে আমি সরি টু সে, আমাকে এই জায়গাটাতে একটু ভাগ করতে হবে। এই জায়গাটাতে কিন্তু অটোমেটিকলি এই ইস্যুটাতে কথা হলে দেখবেন যে আপনি এই জায়গাটাতে ছেলেরা এবং মেয়েরা দুইটা ভাগ হয়ে যায়। এবং আমাদের ওল্ড জেনারেশন যারা, তারা অটোমেটিক্যালি এই জায়গাটা থেকে লাভ দিয়ে আমাদের মা খালারাই কিন্তু আবার ছেলেদের পক্ষে চলে যায়। তারা নিজেরা কিন্তু আর এদিকে আসে না, এই জায়গাটাতে তারা চলে যায়, না না ও ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমি বলবো যে তারা যদি ওই সময়টাতে চুপ না করে, কম্প্রোমাইজ না করে, এই বিষয়গুলো সহ্য না করে, ওনারাও যদি মাঝে মাঝে একটু বলতেন, ওনারাও যদি একটু সিগন্যাল দিতেন যে না এটা রং, এটা আমার সাথে হওয়া উচিত না, তাহলে কিন্তু এই যে একতরফা আমাদের সোসাইটির পুরো দোষটা একটা শিক্ষিত মেয়ের উপরে চলে যাচ্ছে, সেটা কিন্তু এভাবে আসতো না। আমাদের সোসাইটিতে আপনার ওই জিনিসটাই এস্টাবলিশড হবে, যেই জিনিসটা আমরা প্র্যাকটিস করবো রেগুলার। আপনি আপনার বাসায় যে জিনিসটা প্র্যাকটিস করবেন, আপনার বাচ্চা যদি ছেলে হয় সে কিন্তু এই প্র্যাকটিসটা দেখেই বড় হবে। আপনার নর্মস, আপনার প্রিন্সিপাল, আপনার চিন্তা, থট প্রসেস, এটা কিন্তু আপনার ছেলে বাচ্চাটার মধ্যে যাবে। সেই ছেলে বাচ্চাটা একদিন বড় হবে, সে বিয়ে করবে, তার ওয়াইফ আসবে। সো আপনার নর্মসটা আপনি আপনার ছেলে বাচ্চাটাকে কিভাবে ঢুকাই দিচ্ছেন। আমাদের সোসাইটিতে অনেক মা বলে আমার ছেলে গ্লাসে পানি ঢেলে খায় না, আমার ছেলে কেন মেয়েদের কাজ করবে। আসলে কাজ তো কাজই, সেটা কেন ছেলের আর মেয়ের হবে? এখন যদি আমাদের মারা যদি ছেলেদেরকে এভাবে বড় করে, তাহলে আমরা তো ছেলেটার দোষটা দিতে পারি না আসলে। তার মানে তো আমরা প্যাট্রিয়ার যে থটসটা, সেই লেন্সটা বা রোলটা থেকে আমরা বেরোতে পারছি না, সবকিছু ঘুরে ফিরে এটা জেনারেশন বাই জেনারেশন রিচ্ছে। এবং দেখবেন আমাদের অনেক ওয়ার্কিং লেডিরা আছে, যারা বাংলাদেশে, আমরা যারা ওয়ার্কিং লেডি, আমরা অনেকেই দেখবেন সারাদিন অফিস, আদালত, কোর্ট কাচারি সব কিছু সামলায়ে আমরা কিন্তু বাসায় যেয়ে আবার নতুন করে ওই ফ্যামিলির বউ, মায়ের চরিত্রে চলে যাচ্ছি। কিন্তু এমনও অনেক কাজ হয়তো বা আপনার আমার জন্য রেখে দেওয়া হচ্ছে ফ্যামিলিতে, যে কাজগুলো আসলে কোনো ছেলে মেয়ের কাজ না, এটা পরিবারের কাজ, যেটা হয়তোবা আমার পরিবারের 2টা মেম্বার হয়তোবা একটু আগেইয়ে রাখতে পারতো, যেটা আমি হয়তোবা একটু বেটার ফিল করতাম। তো এই জায়গাটাতে আমি বলবো, আমি সরি, হয়তোবা আমাদের মারা এই প্রোগ্রামটা দেখে কষ্ট পাবে, বাট আমি খুব রিকোয়েস্ট করব যে আমাদের মাদের এই জায়গায় একটা রোল মডেল হিসেবে দাঁড়ানো উচিত। আপনি যদি ছোটোবেলা থেকে আপনার বাচ্চাকে ঘরে কিভাবে, মানে ফ্যামিলি মেম্বারকে হেল্প করতে হয়, কিভাবে নিজের কাপড়টা নিজের গুছাতে হয়, কিভাবে মাকে, মানে একটা মহিলাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, কিভাবে একটা মেয়েকে শুধুমাত্র রান্না করার বা ঘর গুছানোর মানুষ না ভেবে তাকে একটা আলাদা, একটা স্বতন্ত্র মানুষ হিসেবে ভাবা যায়, এই জিনিসগুলো যদি আপনি আজকে মা আপনার ছেলেকে বোঝান, তাহলে আপনার ছেলেই কিন্তু একটা সময় পরে সে একটা পরিবারের কর্তা হবে এবং সে আবার তার সন্তানকে বোঝাবে। সো এইভাবে কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমাদের মারাই কিন্তু, এখানেও দেখেন পুরো সোসাইটি মেকিংয়ের দায়িত্বটা কিন্তু একটা মার হাতে।
মানে সো ঘুরে ফিরে কিন্তু মেয়েদের একটা একটা অনেক রেসপন্সিবিলিটি। আপনি আপনার সোসাইটিটা মেক করার, শোনেন আপু, নেপোলিয়ন তো আর এমনি এমনি বলে নাই যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। কারণ একটা শিক্ষিত মা জানে যে তার বাচ্চাটাকে কিভাবে বড় করতে হবে, তার বাচ্চাটা কিভাবে মানুষকে ডিল করবে। এখন যদি বাচ্চাটা ছোটোবেলা দেখে যে ওর বাবা ফ্যামিলির কর্তা, ওর বাবা যা মন চায় তাই করে, ওর বাবা যেদিকে ইচ্ছা সেদিকে ছুরাছুরি করে, ওর বাচ্চা বাবা কখনই রেসপেক্ট দিয়ে ওর মাকে কথা বলে না, একটা কাজের মানে হোম মেকারকে কথা বলে না, তাহলে এই বাচ্চাটা ভাববে যে আমাদের সোসাইটিতে যারা মেয়ে তারা মনে হয় তাদেরকে মনে হয় এভাবেই ট্রিট করতে হয়। সো এই জিনিসটা তো আসলে পরিবার থেকে শিখবে। এই যে আপনি বললেন আমরা যদি আস্তে আস্তে সোসাইটিটাকে মেক করতে পারি, আমার যেটা ধারণা তাহলে কিন্তু আর এই দোষটা আমাদের উপরে আসবে না যে একটা শিক্ষিত মেয়ে, একটা, হ্যাঁ এটা আমি বলবো যে একটা শিক্ষিত মেয়ে, সে ওয়ার্কিং লেডি, সে মাস শেষে একটা হ্যান্ডসাম স্যালারি পায়, সে বাইরে যায়, সে মানে ব্রটার লেন্সে তার পৃথিবীটাকে দেখে, সে গুগলে যে অনলাইনে গিয়ে তারা পুরো পৃথিবীর মেয়েদেরকে দেখতেছে, তাহলে সেই জায়গায় হয়তো বা মেয়েটা দুইটা বেশি কথা বলবেই। হয়তো বা মেয়েটার সাথে একটা অন্যায় হলে মেয়েটা বলবে যে না, দিস ইজ দ্য লাস্ট টাইম, এরপরে এই অন্যায়টা আমি আর নিব না। সো এই জায়গাটাতে কিন্তু আমাদের শুধুমাত্র ছেলেদের প্রবলেম না, এই জায়গায় কিন্তু আমাদের শাশুড়িদেরও একটা লিমিটেশন থাকে যে মেয়ে অনেক শিক্ষিত হবে কিন্তু চাকরি করবে না, মেয়ে বাসায় থাকবে। ইটস এ কনসেপ্ট যে মেয়েরা হলো একদম অনেক ভালো রেজাল্ট করবে, অনেক ভালো পড়বে, তাহলে আমার বংশধর ভালো হবে, এডুকেটেড হবে বা ওকে এরকম করে যাবে। তো আপনি যেটা বলছিলেন নেপোলিয়নের কথা, আমার মনে হয় ও যদি বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই কথাটা কনসেপ্টটা দিত, তাহলে হয়তো উনি এই এটাও জায়গাটাতে বলতেন। কিন্তু উমার আপু আপনার অনেক কাজ আছে। হ্যাঁ বলেন, আপনারটা বলেন, তারপর আমি বলছি। আমার কাছে মনে হয় উনি আরেকটা জাস্ট লাইন অ্যাড করতেন যে ছেলেরাও মানে ফ্যামিলি সাপোর্ট করবে আর মেয়েরা এডুকেটেড হবে, মানে এই যেই মেয়েরা হ্যাঁ, এডুকেটেড হবে তাদেরকে সাপোর্ট করতে হবে, শুধুমাত্র মেয়েরা এডুকেটেড হবে, ফ্যামিলিতে পরিবারে চেঞ্জ করবে, এগুলো তো এটা সম্ভব না, একজনের হাতে তো কোনোভাবেই সম্ভব না। আর এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনার কাজটা এই ক্ষেত্রে অনেক বেশি, যে যখনই আপনাকে মানে আমরা আসলে বলে বলে অনেক কিছু করতে পারি, আমি আর আপনি তো আসলে আইন প্রণয়নের জায়গায় নাই। আইন প্রণয়ন আসলে সংসদে হয়, পার্লামেন্টে হয়, আমি সেটা কোর্টে এক্সিকিউট করি, আপনি এটা এক্সিকিউট করেন না, কিন্তু আপনি কিন্তু আসলে পরিবারটাকে ঠিক করতে পারেন। আপনার কাছে যখন একটা মানুষ আসে, সে কিন্তু আপনার কাছ থেকে আসলে কাউন্সেলিং নিতে আসে বিকজ অফ সে ওই পয়েন্টটাতেই আপনার সাথে কথা বলতে আসে, যে পয়েন্টটাতে সে কথা শুনতে চায়। এক্স্যাক্টলি একটা ট্রাস্ট থেকে আসে, একটা অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে। ওনার মনে হয় যে আমি ডিসিশন নিতে পারছি না, আমি একটা কনসালটেন্টে গেলে সে আমাকে যেটা বলবে আমি মনে হয় ওইটাতে কাজ করলে আমার কাজ হবে। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের মাদের অনেক কাজ করা উচিত, কারণ আমরা মারা যদি এই জায়গাগুলো ঠিক করি না, স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা জেনারেশনই ঠিক হয়ে যাবে। আমাদের অনেক রকমের মিসকনসেপ্ট আছে, এগুলো থেকে আমরা আসলে বেরোতে পারি। আপনি যেটা বলছিলেন এই যে ম্যারেজ, আমরা যখন কনসালটেশনে যাই তখন দেখা যায় যে আমাদের দেশের মানুষ এখন রিসেন্ট ডেজে ভাবছে, কিন্তু দেশের বাইরে যারা থাকেন বাঙালিরা, ওনারা আরও বেশি সচেতন এই রিলেশনশিপ নিয়ে। সো এই যে কাপল কাউন্সিলিংয়ের ব্যাপারটা, যেটা আমি করছি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই জায়গায় একটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে কি জানেন, আমি দেখেছি আমার যত ফ্রেন্ড সার্কেল, আমার ক্লায়েন্ট প্লাস আমার যত রিলেটিভরা দেশের বাইরে থাকে, তারা কিন্তু চাইলে ডিভোর্সটা নেওয়ার ডিসিশনটা তারা কিন্তু ম্যারেজ কাউন্সিলের কাছে যাওয়ার আগে নিতে পারে না। এটা একটা রাষ্ট্র থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের করা উচিত। কেন করা উচিত? আপনি যখন অস্ট্রেলিয়াতে একটা ডিভোর্স ফাইল করতে যাবেন, আপনি যখন আমেরিকাতে কানাডাতে একটা ডিভোর্স ফাইল করতে যাবেন, আপনার মিনিমাম ডিভোর্স ফাইল করার মাঝখানে আপনাকে 2 বছর সময় নিতে হবে, এবং এই 2 বছরে আপনার কাউন্সিল অফিস আপনাকে কিন্তু সেশন ঠিক করে দিবে যে তুমি তোমার এলাকার ম্যারেজ কাউন্সিলর যে আছে তার কাছে যে তোমরা দুজন মিলে কাপল থেরাপি এতটা নিবা, এতটা নিয়ে এটার ফলাফল কী হলো সেটার সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে আসবা, দেন আমরা ডিভোর্স ফাইল করব। সো এই যে একটা বাইন্ডিংস, আপনার এখানে কিন্তু সবাই নিজের ভিতরের তাগিদ থেকে আপনাকে খুঁজে আসতেছে, বাট দেশের বাইরে একটা ডিভোর্স ফাইল করতে হলে সেটা কিন্তু তাকে অ্যাজ এ ল, অ্যাজ এ রুলস তাকে ফলো করে কিন্তু যেতে হয়। এতে যেটা হয় অটোমেটিক্যালি ডিভোর্সের সংখ্যা কমে যায়, কারণ 2টা বছর ইটস এ লং টাইম। এখানে চাইল্ড থেরাপিস্ট থাকে, যদি বাচ্চা থাকে আপনার, যদি এখানে আপনার বাচ্চা না থাকে তাহলে একমাত্র এখানে কাজ করে ম্যারেজ কাউন্সেলর, আর যদি চাইল্ড থাকে তাহলে চাইল্ড থেরাপিস্টও জয়েন্টলি কাজ করে। সো দেখেন আমরা কেন দেশের উন্নত দেশগুলোর এক্সাম্পল দিব না, কারণ ওরা কিন্তু ফোকাস করছে একটা পরিবারের উপর, আমরা কিন্তু ফোকাস করছি যে আমাদের সিটি কর্পোরেশনে প্রতি বছর কয়টা ডিভোর্স ফাইল হচ্ছে সেটার উপর, এবং ওইটার পরিসংখ্যান আমরা ফলোও করে পেপার পত্রিকায় দিয়ে, অনলাইনে দিয়ে আমরা সব দোষটা এটার আলটিমেটলি নিয়ে যাচ্ছি শিক্ষিত মেয়ে জাতির উপরে। কিন্তু আমাদের যেখানে আসলে রাষ্ট্রের কাজ করা দরকার, যেখানে আমাদের সবার কাজ করা দরকার, সেই জায়গায় আমরা করছি না।
একটা রাষ্ট্র কিন্তু হয় পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। সো আপনাকে তো কাজ করতে হবে একদম নিচের জায়গায়। এই যে আমি আপনাকে এক্সাম্পল দিলাম, সবাই যে ডিভোর্সের ডিসিশন নিয়ে এসে আমার কাছ থেকে কাউন্সেলিং নিয়ে যাচ্ছে, অনেকে ডিভোর্স দিচ্ছেন, অনেকে দিচ্ছে ফাইনালি। এই কাজটা আমি বিশ্বাস করি যে আমি তো আপনার মতো প্রফেশনাল না এই লাইনে। একটা প্রফেশনাল হ্যান্ডে যখন ওরা পড়বে সেখানে অটোমেটিক্যালি ডিভোর্সের সংখ্যা কিন্তু কমে আসবে। আমার কাছে কিন্তু একেবারে হচ্ছে 0.001, মানে আমাদের এখান থেকে যখন যান বা আসার পর ওনারা প্রত্যেকেই কিন্তু সম্পর্কের ভ্যালুটা ডিফারেন্টলি আইডেন্টিফাই করে। উনার রোলটা, উনি কি করেছেন ওনার পার্টনারের সঙ্গে, কোথায় মানে এতদিন যে মিস করেছে, নতুন করে কিন্তু আমরা যেরকম ঘরে আর আপনার মনে হয় না যে মানে বেশিরভাগ বিয়েগুলো ভেঙে যায় আসলে অভিমান থেকে, কথা না বলার কারণে, গ্যাপ হয়ে যাওয়ার কারণে? আর একটা বিষয় হচ্ছে যে এই যে একটা এক্সপার্ট কারো কাছে সাথে ওনারা কথা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা এই ব্যাপারটা হয়তো শুনে ফেললো, তুমি ওর সাথে শেয়ার করছিলে, এটা বলছো। যখন আমাদের কাছে আসেন, আমার কাছে বেশিরভাগ মানুষকেই আসে যখন, তখন দেখা যায় যে এই যে ম্যারেজের যে সম্পর্কটা, এটার বিউটিটা কিন্তু প্রাইভেসির মধ্যে। জনে জনে বলা বা এক্সপেরিয়েন্স ম্যাচিউরড এক্সপার্ট ছাড়া শেয়ার করলে এই জিনিসটা ফ্যামিলির মেম্বারদের সাথে আলোচনা করা। আপনি দেখবেন বেশিরভাগ এই বিয়ে ভাঙার পিছনে ফ্যামিলি মেম্বাররা ভিকটিম হয়ে যায়, কারণ আপনি বুঝে না বুঝে ফ্যামিলি মেম্বারের সাথে আলোচনা করছেন, ফ্যামিলি মেম্বারও বুঝে না বুঝে আপনার অ্যাডভাইস দিয়ে ফেলছে। বায়াস ছিল তো, হ্যাঁ, হয়তো তখন দেখা যায় যে ওনারা বায়াস ছিল। অবভিয়াসলি আমি যদি আমার কোনো প্রবলেমে আমার ফ্যামিলির মানুষকে বলি, সে তো মানে ডে ওয়ান থেকে আমার ব্যাপারে বায়াস, কারণ আমি তাদের ফ্যামিলির মানুষ। সো সে তো আমার জায়গা থেকে আমাকে বুদ্ধি দিবে। আবার আমার হাজব্যান্ড যে যদি তার বোনদের সাথে তার ভাইদের সাথে বুদ্ধি করে, তাহলে তারা তো বলবে যে আমার ভাই অলওয়েজ রাইট, তার মানে আমার ভাইয়ের বউ ঠিক নাই। সো এই যে শুরু থেকে একটা জাজমেন্টাল জায়গায় চলে যাওয়া, তারপরে একটা বুদ্ধি দেওয়া, তার মানে তো ভুল। যদি তারা দুজন মিলে একটা নিউট্রাল মানুষের কাছে আছে যে এই জিনিসটা নিয়ে কাজ করে সবসময়, সো সে তো আর কারো ফ্যামিলি মেম্বার না, সো সে তো অবভিয়াসলি নিউট্রাল একটা ডিসিশন সে দিবে। আর এখানে আমার যেটা মনে হয়েছে যে ডিভোর্সের ব্যাপারে আমি যেটা ফিল করি যে ডিভোর্স দেওয়ার আগে কথা বলাটা খুব জরুরি। একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে সবসময় মনে হয়, তাহলে সম্পর্কের মাঝখানে, একটা হেলদি রিলেশনশিপের মাঝখানে মিউচুয়াল রেসপেক্ট এবং সেলফ স্টিম, এটা কতটুকু সুরক্ষিত বা কতটুকু ব্যালেন্স হয়? এটার সাথে আপু রিলেটেড কি, আপনি যখন ডিভোর্সের মতো একদম ওয়ার্স সিনারিওতে চলে যাবেন, যখন আপনার নিজেরই মনে হবে যে না, এই বিয়েটা আর কোনোভাবেই টেকা সম্ভব না এবং এটা টেকা উচিত না, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি কিন্তু আমার চেম্বারে এরকম আমি হাজব্যান্ড ওয়াইফকে মানে কথা বলতে বলতে অ্যাগ্রেসিভ সিচুয়েশনে যে মারামারি করতে দেখছি, তুই তামারিতে চলে যেতে দেখছি। যে সময়টাতে একটা সময়ের পরে আমি নিজে আর নিতে না পেরে আমি স্টপ করে বলছি যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টাটা করাটাই আমার ভুল ছিল, এখানে বুঝাবুঝিতে আপনাদের আর কিছু হবে না, আপনারা জাস্ট আধা ঘন্টা ওয়েট করেন, আমি পেপারস রেডি করে আপনারা সাইন করে যান। মানে এটা কিন্তু একটা রিলেশনে এত বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে আছে, আপনার এই কয়েকটা জিনিসই কিন্তু একটা সম্পর্কে মানে একজন আরেকজনকে মিনিমাম সম্মানটা দেওয়া এবং একজন আরেকজনকে রেসপেক্ট করা এবং তাকে অবশ্যই ট্রাস্ট করা। এই ট্রাস্টের ইস্যুগুলো, রেসপেক্টের ইস্যুগুলোতে যখন হয়ে যায়, ব্যাপারটা লেগে যায়, তখন কিন্তু ওই জিনিসটা সাস্টেন করে না। এবং রেসপেক্ট আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের না তার লাস্ট লিমিটটা বোঝা উচিত। একদম টক্সিক হয়ে যায় তখন, খুবই বাজে। মানে তখন সামনে কে আছে, কে দেখছে, হয়তোবা তার একটা 3 বছরের বাচ্চা, হয়তোবা সে এই জিনিসটা দেখার পরে সে একটা ট্রমাতে চলে যাবে, সে সারা জীবন। আমি এরকমও দেখেছি, জানেন, কালকে আমার চেম্বারে এক ক্লায়েন্ট এসেছিল, তাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন দেখে মহিলা এসেছিল তার মেয়ে বাচ্চাকে নিয়ে, তার মেয়ের বাচ্চার বয়স 19, সে মেয়ের সারা জীবনের জন্য ডিসিশন নিয়ে ফেলছে সে বিয়ে করবে না। ট্রমা। কারণ সে জন্মের পর থেকে, একটু বুঝার পর থেকে সে তার বাবাকে এত বেশি মিসইউজ করতে দেখেছে, মাকে এত বেশি অ্যাবিউজ করতে দেখেছে। নট লাইক দ্যাট যে অনলি ফিজিক্যাল অ্যাবিউজ, ওরাল অ্যাবিউজ বলেও কিন্তু একটা কথা আছে যেটা আমরা অনেকে বুঝিই না, যে মুখ দিয়ে একটা মানুষকে ডাউন করে ফেলা, তাকে অপমান করা, তাকে উঠতে বসতে কথা শোনানো। এগুলো দেখে মেয়েটা বলছে যে না, আমি এখন আর পৃথিবীতে কোনো ছেলে মানুষকে বিশ্বাস করি না। এবং সে ডিটারমাইন্ড, সে বাকি জীবনে একা থাকবে, সে একাই সব কিছু করবে, সে তার লাইফে কোনো ছেলে ইনভলভ করবে না। তো এই জিনিসটা দেখে না আমার একটা সময় পরে আমার তখনই খুব খারাপ লাগছিল যে আসলে 19 বছরের একটা মেয়ে, ও কিন্তু আসলে মাত্র কৈশোরটা শেষ করে ও কিন্তু ম্যাচিউর এজে ঢুকছে, ওর একটা সুন্দর একটা সময়, ওর অথচ একটা সম্পর্ক, একটা রিলেশন বা একটা প্রেমের সম্পর্ক বা একটা অপোজিট জেন্ডারের মানুষকে ভালোবাসলে আসলে কিরকম ফিলিংস হয়, এটা তো একটা ডিভাইন ফিলিংস। এই ফিলিংস নিয়ে কিন্তু ওর একটা সুন্দর একটা স্বপ্নের জগৎ থাকার কথা ছিল, কিন্তু ও এত বেশি হেট ওর বাবাকে করে, সো ওর বাবার থ্রুতে কিন্তু ও পুরো ছেলে জাতিটাকে হেট করছে। সো এখানে কিন্তু সব ছেলেরা খারাপ না,
বাট ওর চোখে ওর পৃথিবীতে ও যে মানুষটাকে সবচেয়ে বেশি ক্লোজলি দেখছে সেই মানুষটা ওর বাবাই ছিল, যেহেতু ওর কোনো ভাই নেই। সো ওর বাবাকে ও দেখে কিন্তু ও একটা ব্যাড মেসেজ এবং একটা ট্রমার মধ্যে ও জীবনযাপন করছে। হয়তোবা ওর মার ওকে এই ট্রমাটা থেকে বের করে নিয়ে আসতে অনেক লম্বা সময় কাজ করতে হবে, এবং আমি শিওর এটা ওর মা বের করতে পারবে না। এটার জন্য ওর মার একটা কাউন্সিলের কাছে ওর বাচ্চাকে কনসালটেন্টের কাছে নিতে হবে। এই একটু লেন্দি প্রসেস, মানে আপনি যেটা বলছেন এটা কিন্তু এরকম না। আমার কাছে একটা মেয়ের কথা আমার ঠিক এই মুহূর্তে চট করে মনে পড়লো। ও আমার কাছে এসে বলেছিল যে আমার বাবাকে আমি এত হেট করি যে জাস্ট এরকমই। তো ও ডিসাইড করছে যে ও বিয়ে করবে না এবং ও পড়াশোনা করবে অন্য কিছু, যে আমি হয়তো একটা ছেলে আমাকে রেসপেক্ট করলো কতদিন, অথবা আমি একটা ছেলেকে ট্রাস্ট করব কিভাবে? এখানে কিন্তু একটা বড় ট্রাস্টের ইস্যু। একটা ছেলেকে সে ট্রাস্টও করবে কিভাবে, আর একটা ছেলে ওকে রেসপেক্টও করবে কিভাবে, দুইটা জিনিস। হ্যাঁ, ওর এখানে ব্যাপার হলো যে আমি যে ওকে বিশ্বাস করে বিয়ে করব, কিন্তু কোন বিশ্বাসে? ও যদি আমার মার মতো আমাকে হিউমিলেট করে, আমি যদি হিউমিলেশনের শিকার হই। সো যেহেতু মেয়েটা নিজের সেলফ কনফিডেন্ট, মানে ওর সেলফ রেসপেক্টের প্রতি যেহেতু ওর একটা সফট কর্নার কাজ করে, সো ওর মাকে হয়তো বা এত শিক্ষিত মাকে ও এত বেশি অপমানিত হতে দেখছে। ঘরের বাইরে ওর মাকে হাজার হাজার মানুষ রেসপেক্ট করছে, যেহেতু ওর মা একজন ইউনিভার্সিটির প্রফেসর, সে একজন প্রফেসর মহিলা, সে পিএইচডি হোল্ডার। তাকে সবাই দেখলে যেখানে এত বেশি রেসপেক্ট করে, বাসায় এসে সেই মানুষটা সবচেয়ে বেশি হিউমিলেশনের শিকার হয়। সো এই যে একটা দুই রকম পরিবেশ একটা মেয়ে নিজে দেখে বড় হলো। সো আমি তো আসলে বাচ্চাটার কোনো ভুল দেখি না। বাচ্চাটা কিন্তু আসলে আমি বলবো যে একটা সিচুয়েশনের শিকার, এবং এটা কিন্তু একটা লম্বা প্রসেস ওকে এখান থেকে বের করে নিয়ে আসা। এটা বাবা মাকে, ফ্যামিলিকে, ওই মানুষটাকে বুঝতে হবে যে এটার জন্য একটু নিজেকে সেলফ কেয়ার করার জন্য। এখানে ওর মাকে আমি মজার ব্যাপার কি জানেন, ওর মাকে আমি যখন বলতেছিলাম যে আপনি একটা এত হিউমিলেশনের একটা টক্সিক রিলেশন থেকে আপনি এত বছর কেন এখানে আটকায় থাকলেন, 22 বছর, এখন কেন 22 বছর পরে, মিডল এজেরও পরে এসে আপনি ডিসিশন নিচ্ছেন যে ডিভোর্সটা আপনার দেওয়া উচিত, তখন উনি বলল জানেন আমার না মেয়ে বাচ্চা ছিল, তো তো আমার মা আমাকে সবসময় বুঝাতো যে তোর জীবন তো চলেই গেছে, তোর জীবন তো শেষ, কিন্তু যদি তুই ডিভোর্সটা দিয়ে দিস তোর মেয়ের কিন্তু ভালো ফ্যামিলিতে বিয়ে হবে না, তোর মেয়েকে সবাই কিন্তু বলবে যে ওর বাবা মা ডিভোর্সি, ওর মা ডিভোর্সি, ওর বাবা আর মা ডিভোর্সড। তো আমি বললাম যে আপনি এই যে একটা টক্সিক সম্পর্ক বাঁচানোর জন্য একটা টক্সিক সম্পর্কের মাঝখানে আপনি আপনার মেয়েটাকে যে বড় করলেন, তাতে আসলে লার্জার সেন্সে লসটা কার হলো? মানে ওর যদি একটা ভালো বিয়েও হয়, কিন্তু ও কি আপনি অনেক ভালো বিয়ে দিলেন, কিন্তু ও তো বিয়ে করবে না, বা ও বিয়ে করলেও তো ভালো থাকবে না, কারণ ও তো ট্রাস্টই করে না। আপনি হয়তো বা তাকে একটা সময় পরে জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিলেন, ও তো ওই ছেলের ব্যাপারে কোনো ট্রাস্ট, কোনো ফ্যাসিনেশন, কোনো অ্যাট্রাকশন, কোনো কিছুই ওর মধ্যে নাই। কিন্তু শুধুমাত্র একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য আপনি আপনার লাইফটা স্যাক্রিফাইস করলেন, ওর লাইফটা আপনি পুরো দায়ের উপরে ফেলে দিলেন। আলটিমেটলি সবচেয়ে বেশি লুজার হয়েছেন আপনারা দুজনই, শুধুমাত্র মুরব্বী, আত্মীয় স্বজন আর সোসাইটি কি বলবে এটা চিন্তা করে। কিন্তু দেখেন আপনার হাজব্যান্ড কিন্তু 3 বছর আপনাদের সাথে থাকে না, সে কিন্তু সেপারেশনে, সে একটা অনেক বড় গভর্নমেন্ট জব করে, আপনি একটা মামলা করে দিলে তার চাকরির ক্ষতি হবে, এই কারণে সে কিন্তু গোপনে সব করতেছে, কিন্তু সে আপনাকে ডিভোর্সটা দিচ্ছে না, এবং সে আপনার মেয়েকে বারবার বোঝাচ্ছে যে তুমি তোমার মাকে বলো আমাকে ডিভোর্স দিয়ে দিতে। মানে গভর্নমেন্ট চাকরি করলে পরে হ্যাঁ, এখানে যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গভর্নমেন্ট চাকরিতে বা যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে আছে, মানে বিশেষ করে আমাদের সেনাবাহিনীতে, ডিফেন্সে, পুলিশে, বা মানে বিভিন্ন রকমের আনসারে, র্যাবে, এরা যারা আছে, সিআইডিতে, এদের কিন্তু ফ্যামিলি ইস্যু ইজ আ ভেরি সেন্সিটিভ ইস্যু অ্যাকর্ডিং টু ল। তার মানে এইখানে আপনার এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমার কাছে লাগলো এই মুহূর্তে, যে এই মানুষগুলোর সাথে যারা সম্পর্কে থাকে সেই নারীদেররা কিন্তু বাধ্য, এমনভাবে অ্যাবিউজ হচ্ছে তাদের উপরে, যে তাদেরকে দিয়ে করানো হচ্ছে ডিভোর্সটা, যে একটা ওয়াইফ। শোনেন, আমি এরকম এক্সাম্পল আপনাকে অনেক দিতে পারবো, যে হাজব্যান্ড শুধুমাত্র একটা গভর্নমেন্ট খুব প্রেস্টিজিয়াস জব করে, অথবা সে ল এনফোর্সমেন্ট এজেন্সির এত বড় একটা হাই র্যাঙ্কে আছে, সে তার ওয়াইফকে ডিভোর্স দিলে তার ওয়াইফ তার নামে যে যৌতুকের মামলা, নারী ও শিশু নির্যাতনের মামলা, পারিবারিক সহিংসতার মামলা করলে তার চাকরিটা থাকবে না, সে একটা অফিসিয়াল ইনকোয়ারিতে চলে যাবে, তার চাকরিটা ওএসডি হয়ে যাবে। এই জন্য সে তার ওয়াইফকে আরও বেশি টর্চার করে, যেন সে সহ্য করতে না পেরে ডিভোর্সটা দিয়ে দেয়, যেন ফিমেলটা এক্সিকিউট করে অবভিয়াসলি। এবং ওয়াইফ এক্সিকিউট করলে কিন্তু সে তার চাকরিতে একদম সুপার হিরো, কোনো প্রবলেম নাই, কিন্তু সে ডিভোর্সটা দিলেই কিন্তু সে ঝুলে যাবে। সো আমি এরকমই দেখেছি যে ফিজিক্যালি অ্যাবিউজ করে একটা মানুষকে মেন্টালি টর্চার করে পাগল করে দেওয়া হয়েছে, শুধুমাত্র সে কেন ডিভোর্স দিচ্ছে না।
হ্যাঁ, তাহলে এই যে আমাদের প্যাট্রিয়ার্কি সোসাইটি যে ফিমেলদেরকে একটা অবভিয়াসলি কাঠগড়ায় দাঁড় হ্যাঁ, করাচ্ছে। এবং আপনি একটু দেখেন যে মেয়েটা অতিরিক্ত ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে সে ফাইনালি নিজের যান বাঁচানোর জন্য সে তার হাজব্যান্ডকে ডিভোর্সটা ফাইল করলো, অটোমেটিক্যালি কিন্তু এই ডিভোর্স ফাইলিংয়ের রেকর্ডটা চলে গেল কিন্তু আপনার ইয়াতে সিটি কর্পোরেশনে। কি হলো যে একটা মেয়ে ডিভোর্স দিয়ে দিছে, এই পিছনের গল্পটা কিন্তু আসলে কেউ দেখছে না, মেয়েটা কিন্তু নিজের যান বাঁচানোর জন্য করতেছে এবং অনেক মেয়ে ধুকে ধুকে মরে যাচ্ছে, এই সুইসাইড করছে। গল্পটা কিন্তু অনেকে বিশ্বাসই করে না যে ও মরে গেল তো বেহেশতে চলে যেত, এটা আপনি সরাসরি শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট কবরে চলে যেত। কবর থেকে কি পরিমাণে মানে কি পরিমাণে উইয়ার্ড চিন্তা ভাবনা। হ্যাঁ, দেন এগেন এখানে আরেকটা বিষয়, তার আপনি জানেন আমি এরকম অনেক টর্চারের ছবি দেখে আমি জাস্ট শিউরে উঠছি, আমার হাত পা মানে আমার লোম খারাপ হয়ে গেছে যে এইভাবে একটা হাজবেন্ড তার ওয়াইফকে মারতে পারে। আমি একটা সময় মাঝে মাঝে আমারও যেটা হয় যে এত কেস দেখা যায় যে আমি মানে আর কথা বলতে পারি না। আমাদের এরকম পার্সোনাল লাইফ কিন্তু অনেক বেশি হ্যাম্পার হয়, যে এতই অ্যাবিউসিভ একটা মেয়েকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। আমার এরকম অনেক হয় যে কিছু কেস স্টাডি শোনার পর আমি তো অবভিয়াসলি এরপরে 2-3 ঘন্টা আমি কোনো কাজ করতে পারি না, এরপরে 2-3 দিন 4 দিন পর্যন্ত ওই জিনিসটা আমার মাথায় ঘুরতে থাকে এবং আমি মেন্টালি অনেক বেশি আনস্টেবল হয়ে যাই। কারণ যখন আপনি একজনের লাইফের টর্চারের গল্প খুব মন দিয়ে শুনবেন এবং সে যখন আপনার কাছে আসবে হেল্প চাইতে এবং আপনি ওই নিজেই ওই টর্চারের সিনসিনারি দেখে আপনি নিতে পারতেছেন না মানসিকভাবে, তখন কিন্তু তাকে অ্যাডভাইস করা আপনার জন্য অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। কারণ এই মানুষটা অনেক ভালনারেবল থাকে। আপনার এই লাস্ট হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমি একটু বলি, নাহলে আপনার বা আমাদের প্রোগ্রামের যে ছেলে ভিউয়ার্সরা আছে বা দর্শকরা আছে তারা খুব রাগ করবে যে এখানে শুধু ছেলেদেরকে আসলে ভিক্টিমাইজড করা হচ্ছে, ব্যাপারটা আসলে তা না। কিছু মেয়ে আছে আমাদের সোসাইটিতে যারা মিথ্যা মামলা, হামলা ধামলা, হাবিজাবি দিয়ে হাজব্যান্ডকে 12টা বাজায় ফেলে। দেখা গেল যে একবার হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যা একটা যৌতুকের মামলা করে দিছে। এরাও আছে একটা সোসাইটিতে, একটা ক্লাস আছে যারা স্ট্রাকচারটা কিরকম, এদের স্ট্রাকচারটা হলো আপু আসলে এটার পেছনে আমি বলবো আমি ঘুরে ফিরে বারবার পরিবারের দিকে চলে যাচ্ছি, আসলে এটা ভুল কথা না, এটাই আসলে মেন কারণ। আমাদের সোসাইটিতে বা আমার মা খালারা একটা কথা বলে যে সবসময় ছেলেকে বিয়ে করানোর সময় মেয়েকে দেখার চাইতে মেয়ের মা নানিকে বেশি দেখা দরকার। জাতের মেয়ে কালো ভালো আর মানে জাতের মেয়ে কালো ভালো আর আপনার ওই জায়গার মেয়ে যত ফর্সা হোক সেটাও ভালো না। এটা বলার মেন কারণ কি জানেন, আসলে একটা মেয়ে সোসাইটিতে বড় হওয়ার সময় পরিবারে সে কিন্তু তার মাকে, খালাকে এবং তার নানিকে অনুসরণ করে বড় হয়। সো এখানে যদি মা অনেক বেশি গুছানো হয়, অনেক কম্প্রোমাইজিং হয়, অনেক বেশি মানসিকভাবে আধুনিক হয়, সেই মেয়েটার কিন্তু এই শিক্ষাটা তার থাকে না। আপনি দেখবেন বেশিরভাগ মেয়েদেরকে আমি যাদেরকে দেখি, ধরেন মেয়েটা বারবার ভিক্টিমাইজড করছে তার হাজব্যান্ডকে, সেক্ষেত্রে আমি দেখলাম না অনেক বেশি অবদান মেয়েটার মার থাকে। মেয়ে হয়তো বা ফ্যামিলির জন্য খুব সিম্পল একটা স্যাক্রিফাইস করছে, তার মা এটা শুনে বলবে এইটা কেন তুই করলি, এটা তো তোর করা ঠিক হয় নাই, এই যে তুই আজকে করছিস এরপরে সারা জীবন তোর এটা করতে হবে, তুই এখনই এটা নিয়ে মানে তোর হাজব্যান্ডের সাথে কথা বল, ভয়েস রেজ কর, ফাইট কর, এটা নিয়ে স্ট্রাগল কর। এই যে রং মেসেজ, আমি তো আছি পাশে, আমি তো আছি, আরে তোর কিছু হবে না, আমি দেখবো, আর তোর কিসের ভয়, তুই ওখানে থাকতে না বলে আমি আছি, তোর বাবা আছে, এই যে একটা কথা। আপনি যখন একটা মেয়েকে এই লেসনটা দিয়ে দিবেন, এই শিক্ষাটা দিবেন, মেয়েটা তো আসলে নিজের সংসারটাকে আর ভালোবাসতে পারবে না, মেয়েটা তো আর নিজের সংসারটাকে স্টেবল করতে দিতে পারবে না। আর অনেক ছেলেরা আমার কাছে কিন্তু আসে আপু যে আমি সংসারটা করতে চাই ম্যাডাম, আমি বাচ্চা আছে, আমার ওয়াইফও কিন্তু আমাকে ভালোবাসে, এটা আমি বুঝি, আমার ওয়াইফকে তো আমি ভালোবাসি, কিন্তু আমার শাশুড়িটা মারা না গেলে আমি আর সংসারটা মনে হয় করতে পারবো না। তার মানে যে ছেলের মধ্যে যে একটা কমপ্লেইন যে ছেলের ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই যে মেয়েরা ইনিশিয়েট করতেছে ছেলেটাকে যেরকম আপু একটা নর্মস দিয়ে, একটা প্রিন্সিপাল দিয়ে একটা বড় করা একটা মার দায়িত্ব, একইভাবে একটা মেয়েকে কিন্তু সংসার কিভাবে করতে হয়, সংসারের ঠিক কতটুকু আপনি নিবেন আর কতটুকু হলে আপনি বলবেন, কোথায় আপনার থামতে হবে আর কোথায় আপনার বলতে হবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই তার ফ্যামিলি মেয়েটাকে শেখাতে হবে। খুব সিলি ব্যাপারেও কিন্তু অনেক সময় মেয়েরা আমার কাছে চলে আসে যে আমার হাজব্যান্ড এরকম, আমি এটার জন্য আমি তার সাথে আর থাকবো না, আমি ডিভোর্স দিয়ে দেবো। এটা একটা ব্যাপার হলো আপু, আপনি একটু বুঝেন না, না এটা আমার তোর জন্য তো অনেক বড় ইস্যু। তখন আমি যেটা করি টেকনিক্যালি আমি মেয়ের মার সংসার, মেয়ের মার ফ্যামিলি লাইফ, মেয়ের খালাদের মধ্যে কেউ ডিভোর্সি আছে কিনা, তাদের লাইফ স্টাইল, এটা আমি একটু বোঝার চেষ্টা করি যে আসলে মেয়েটা কি ইনফ্লুয়েন্সড হয়ে ডিসিশন নিচ্ছে কারো, নাকি মেয়েটা নিজের থেকে ডিসিশন নিচ্ছে। এবং মজার ব্যাপার কি জানেন, আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে মেয়েটা ইনফ্লুয়েন্সড, মানে তাকে কেউ না কেউ ইনফ্লুয়েন্সড করছে, তোর কিছু হবে না, তুই এটা বাদ দিয়ে দে, আরে তুই দেখতে সুন্দর, তোর এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তোর জীবন এখনো পড়ে আছে, কিচ্ছু হবে না।
এই যে ভাই আপু কিছু ভুল কনসেপ্টের কারণে যে আমাদের মানে ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, এটার আলটিমেটলি যদি আমরা এখনই আসলে খুব নিচের থেকে কাজ না করি তাহলে আজকে থেকে 10-20 বছর পরে এটার সিনারিওটা কিন্তু অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। কারণ একে তো আজকে থেকে 20 বছর আগেই আমরা সংসারগুলো ভেঙে ভেঙে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে আসছি। এখন আবার দেখেন নিউক্লিয়ার ফ্যামিলি তো আবার ডিভোর্স ঢুকে গেছে। সো আগে ছিল যে আমি আমার আত্মীয় স্বজন আমার দাদা দাদি নানা নানি থেকে দূরে থাকতেছি, বাচ্চারা দূরে থাকতেছে, আর এখন আবার বাবা মাও সেপারেট হয়ে যাচ্ছে। আপনি দেখেন ইন্ডিভিজুয়াল, একজন 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 প্রত্যেকটা মানুষ একটা পৃথিবী, যেটা আমাদের সময় কখনো ছিল না। Obviously, আমরা বলতাম আমরা আমরা বড় বাবা, ছোট বাবা, মেজো বাবা, সেজো বাবা, আমার বাবা শুধু বাবা, ব্যাপারটা এরকম ছিল তাই না? সো আমার ভুল হলে আমার বাবা না শুধু আমার চাচা ডাক দিবে, আমার ছোট চাচা ডাক দিবে, আমার চাচিও আমার মা, আমার মাও আমার মা। বাট এখন দেখেন সংসারগুলো ভেঙে ভেঙে হয়ে গেল তো একটা বাবা মা আর বাচ্চারা মিলে একটা সংসার। সেখানে বাবা মা দুজনেই যদি কাজ করে, দুজনেই যদি তারা ব্যস্ত থাকে, সেখানে বাচ্চাগুলো মানুষ হয় কিন্তু সার্ভেন্টের কাছে, হোম মেকারের কাছে। সো আলটিমেটলি বাচ্চাগুলো যখন দেখে আবার এখানেও বাবা মা ডিভোর্স হয়ে যাচ্ছে, দিন শেষে তো অ্যাটলিস্ট বাবা মা ঘরে আসতো, বাট এখন আর বাবা মা দুজনই ঘরে আসে না, একজন আসে। সপ্তাহে ভাগ হয়ে যায় যে 3 দিন মার কাছে 4 দিন বাবার কাছে, এই যে একটা ব্যাপার। তো আলটিমেটলি না খুব সরি টু সে আমার বলতে খুব কষ্ট লাগে, এই বাচ্চাগুলো না অটোমেটিকলি ব্ল্যাকমেলিং শিখে যায়।